গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবই দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছো? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দি থাকতাম তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে আর এখানে কি করে চলে এলে? আমি সব কিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হল আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো।
সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তক্ষুনি ওখানে ওই সাধু বাবা এলেন যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। প্রবীণ একজন খেলোয়াড় ছিল। ও রোজ সকাল 5টায় উঠে দৌড়াতে যেত আর অনেকক্ষণ দৌড় করার পরে ও ওর খেলা ডিসকাস ফেলার প্র্যাকটিস করত। আর ওর এই প্র্যাকটিস প্রায় 1 ঘন্টা ধরে চলতো। তারপর দৌড়ে দৌড়ে ও বাড়ি ফিরত আর আসার পরে ওর মা ওর জন্য প্রোটিন শেক নিয়ে আসতো। এই নে বাবু, খুব হাঁপিয়ে গেছিস না? এত প্র্যাকটিস কেন করছিস তুই? করতে দাও ওকে। ও যত প্র্যাকটিস করবে তত ও খেলায় পারদর্শী হবে, আর তাহলেই তো বড় খেলোয়াড় হয়ে উঠবে, আমাদের দুজনের নাম উজ্জ্বল করবে। রাইট বাবা? বাবু, তুই তো ডায়েট ফলো করছিস তো? হ্যাঁ বাবা, ডায়েটও আর প্র্যাকটিসও। খুব ভালো। এই রকম নিজের খেলার প্রতি মন দিবি। চল, আমরা অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। প্রবীণের মা বাবা ওদের ছেলেকে খুব সাপোর্ট করত, কারণ একদিন ওকে ওরা অনেক বড় স্পোর্টস পার্সন বানাতে চেয়েছিল। কিন্তু হঠাৎ কয়েকদিন পরে মুকেশের হার্ট অ্যাটাক হলো আর ওকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। ডাক্তাররা অনেক চেষ্টা করলো কিন্তু ওরা মুকেশের প্রাণ বাঁচাতে পারেনি। বাবা! প্রবীণ আর মালতি অসহায় হয়ে পড়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে প্রবীণ আর মালতি নিজেদের সামলে নিল। বাবু, উনি তো আর নেই, কিন্তু তোকে ওনার স্বপ্ন পূরণ করতেই হবে। তোকে একজন বড় খেলোয়াড় হতেই হবে। হ্যাঁ মা, কিন্তু মা... তুই বাড়ির চিন্তা করিস না, আমি কোথাও না কোথা থেকে কাজ ঠিক জোগাড় করে নেব।
না মা, তুমি না, আমি কাজ করব। কিন্তু তুই যদি কাজ করিস তাহলে তোর খেলা। মা, আমি সকালে প্র্যাকটিস করব আর দিনের বেলায় কাজ করব। তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। কিন্তু তুই কি কাজ করবি? কিন্তু পবন মামার সঙ্গে কথা বলো, হয়তো ওনার ধাবাতে আমার জন্য কোনো কাজ থাকবে। ঠিক আছে, আমি কথা বলছি। মালতী ওর খুড়তো ভাই পবনকে ফোন করলো। হ্যালো হ্যাঁ দিদি, বল। পবন, প্রবীণের জন্য কোনো কাজ থাকলে বলিস। দিদি, তুমি ওকে কালকেই ধাবাতে পাঠিয়ে দাও, এখানে কিছু না কিছু তো শেখাই যাবে। ঠিক আছে। মালতী ফোন কেটে দিল। বাবু, কালকেই মামার ধাবাতে চলে যাস, ও তোকে কাজ শিখিয়ে দেবে। হ্যাঁ মা। পরের দিন সকালে প্রবীণ ধাবাতে গেল। ওখানে ওর মামার সাথে দেখা করলো। দিদি কেমন আছে? এখন মা ঠিক আছে। জামাই বাবুর চলে যাওয়া একটা অনেক বড় শখ। মামা, আমি মায়ের দায়িত্ব নিতে চাই। খুব ভালো তো বাবু। আমি তো কোনো কাজ পারি না, তুমি যদি আমায় কোনো কাজ শিখিয়ে দাও তাহলে অনেক উপকার হবে মামা। বাবু, এইভাবে কথা বলছিস কেন? তুই আমার ভাগ্নে, আমি তোকে কাজও শেখাবো আর টাকাও দেব, চিন্তা করিস না তুই। ধন্যবাদ মামা। পবন প্রবীণকে ধাবার কাজ বোঝাতে লাগলো। এখন কাজ হলো কাস্টমারের অর্ডার নেওয়া আর ওদের অর্ডার পৌঁছে দেওয়া, আর আস্তে আস্তে তোকে রান্না করাও শিখিয়ে দেওয়া। ঠিক আছে মামা। প্রবীণ সেদিন থেকেই ধাবায় কাজ করতে শুরু করলো। কি অর্ডার আছে স্যার? 2 পরোটা আর একটা বাটার চিকেন। আমার জন্য 4টে পরোটা আর ডাল মাখানি। আচ্ছা স্যার। প্রবীণ ধাবায় ওয়েটারের কাজ করতে লাগলো। ও খুশি ছিল যে অন্তত ও কোনো কাজ তো পেয়েছে। আগের মতোই রোজ সকাল 5টার সময় লম্বা দৌড়ে যেত, আর তারপর ওর খেলা ডিসকাস ফেলা প্র্যাকটিস করত। আর তারপর বাড়ি ফিরে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যেত। বাবু, অন্তত খাবার তো খেয়ে যা। দাও মা। প্রবীণ তাড়াহুড়োয় খাবার খেতে খেতে বাড়ি থেকে বেরিয়ে যেত। হে ভগবান, আমার ছেলে সব স্বপ্ন পূরণ করো। মালতী সব সময় ভগবানের কাছে ওর ছেলের সফলতার জন্য প্রার্থনা করত। এদিকে ধাবায় প্রবীণ পরোটা বানানো শিখছিল। এটা তো সোজা। হ্যাঁ, খুব সোজা। প্রবীণ খুব তাড়াতাড়ি পরোটা বানানো শিখে ফেলল। বাহ প্রবীণ, পরোটা তো খুব ভালো হয়েছে। পবন প্রবীণের উন্নতি দেখে খুশি ছিল। এখন থেকে মাঝে মাঝে প্রবীণ পরোটা বানাতো। কয়েকদিনের মধ্যে ও পরোটা বানাতে এক্সপার্ট হয়ে গেল। বা প্রবীণ, তুই তো এক্সপার্ট হয়ে গেছিস রে। সবই আপনার শিক্ষা দাদা। খুব ভালো। প্রবীণের মামা এটা দেখে খুব খুশি ছিল। তারপর একদিন যখন প্রবীণ ধাবায় এলো, তো দেখলো যে মামা খুব চিন্তিত। কি হয়েছে মামা? আজ পরোটা বানানোর একজন বাবার্চি আসেনি। মামা, তাতে কি হয়েছে? আমি পরোটা বানিয়ে দেবো। আজ ছুটির দিন, কাস্টমারও বেশি হবে। তুই কাস্টমার সামলাবি নাকি পরোটা রানবি? আমি দুটোই করব, তুমি শুধু দেখে যাও। প্রবীণ জানতো ওকে কি করতে হবে, কিন্তু ওর মামা চিন্তিত ছিল যে আজকে ওনার দিন কেমন কাটবে। বেলা হয়ে গেল আর খরিদ্দার আসতে লাগলো। হ্যাঁ স্যার, কি আনবো? আমার জন্য 4টে পরোটা আর কড়াই পানির, 3টে পরোটা আর ডিমের কারি, মাছের ঝোল আর 4টে পরোটা। সব অর্ডার নিয়ে প্রবীণ রান্নাঘরে গেল আর পরোটা বানানো শুরু করে দিল। ও বড় চাটুতে পরোটা সেঁকতে দিল, আর তারপর এই নিন স্যার আপনার কড়াই পানির, আপনার ডিমের কারি আর আপনার মাছের ঝোল। আরে কিন্তু পরোটা কোথায়? এক্ষুনি এসে যাবে। প্রবীণ চাটুর কাছে ফিরে গেল আর ও চাটু থেকে পরোটা নিয়ে সোজা কাস্টমারের প্লেটে ফেলে দিল। এটা দেখে কাস্টমার অবাক হয়ে গেল আর প্রবীণের জন্য হাততালি দিতে লাগলো। এ তো ফ্লাইং পরোটা ভাই, দাও দাও। থ্যাংক ইউ স্যার। আর তারপর কি, প্রবীণ চাটুর কাছেই দাঁড়িয়ে পরোটা ছুটতে শুরু করলো। মামাও খুব খুশি ছিল, কারণ রোজকার থেকে আজ কাস্টমার বেশি ছিল আর রোজগারও বেশি হয়েছে। প্রবীণের ফ্লাইং পরোটা বিখ্যাত হয়ে গেল। লোকেরা লাইন দিয়ে ফ্লাইং পরোটা খেতে আসলো। মামার লাভ বেড়ে গেল।
আর উনি প্রবীণের মাইনেও বাড়িয়ে দিল। প্রবীণের বাড়িতে এখন টাকার অভাব ছিল না। এই না মা। ভালো থাক বাবু। এখন প্রবীণ ওর খেলাতেও ভালোভাবে মনোযোগ দিতে পারত। ও রোজ প্র্যাকটিস করত, ডায়েট ফলো করত। এই নে তোর প্রোটিন শেক, আর এই হলো তোর সাপ্লিমেন্ট। থ্যাংক ইউ মা। ভুলে যাস না, পরের সপ্তাহে তোর কম্পিটিশন আছে। হ্যাঁ, মনে আছে। আর ফ্লাইং পরোটা ছুঁড়ে ও সেলিব্রিটি শেফও হয়ে গেছিল। লোকেরা ওর কাছে ফটো তুলতে ও খুব বিখ্যাত হয়ে গেছিল। ওর কাছে টাকাও ছিল আর ওর নাম ডাকও ছিল। ডিসকাস থ্রোয়ের স্টেট লেভেল চ্যাম্পিয়ন হলো প্রবীণ শর্মা। আর আস্তে আস্তে ও ওর বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করছিল। প্রবীণের ফ্লাইং পরোটা ওর জীবনে নতুন সুযোগ করে দিল, এমন সুযোগ যা সোজা ওকে ওর লক্ষ্যে নিয়ে যাবে। প্রবীণ একদিন অনেক বড় স্পোর্টস পার্সন হবেই হবে।